এই টিউশনি করতে করতে মনে হয় যে আরেকজনকে টিচ করা এটা আমার ব্লাডে ঢুকে গিয়েছিল। আমি যখন আমেরিকায় ইমিগ্রেট করি, আমার সাথে আমার প্রেগনেন্ট ওয়াইফ, বাংলাদেশের ডিগ্রি, বাংলাদেশের টিচিং লাইসেন্স এগুলো ওখানে কাজ করছে না। ওখানে ভিন্ন ওয়েতে টিচার হতে হয়, ইচ্ছা হোক অনিচ্ছে হোক, টাকার প্রয়োজনে হোক, কর্পোরেটে ঢুকে পড়ি। সো আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড ইন দ্য বিগিনিং, কারণ আই ইউজ টু লাভ টিচিং সো মাচ, এবং টিচিং ছাড়তে হয়েছে, মানে এটার জন্য আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। ইউ হ্যাভ টু লার্ন ফ্রম এক্সপার্টস টু বি অ্যান এক্সপার্ট। আমি 2018-এর দিকে আমি বাংলাদেশে এসে ট্রেনিং শুরু করি, যেখানে আমি দেখতাম আমেরিকাতে একটা টিম লিডার বা সুপারভাইজারের যে স্ট্রং লিডারশিপ, স্ট্রং ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি এখানে দেখতাম অনেক বড় বড় লিডার যারা বড় বড় তাদেরকে আমি পজিশনাল লিডার বলি, পজিশনে বসে আছে, তাদের ওই ইন্টেলিজেন্সটা নেই। তো আপনার ভিতরেও একটা অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে ইনার অর্গানাইজেশন। আমি মোর অফ ট্রেনিং এ ইনার অর্গানাইজেশনটা ফোকাস করি, কারণ অনেক লিডার দেখেছি যারা অনেককে লিড করছে কিন্তু নিজেকে লিড করতে পারে না। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ যেখান থেকে বসে আপনারা আজকের এই পডকাস্টটি শুনছেন অথবা দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে অসাধারণ একটা দিন। আজকে আমাদের পডকাস্টের যে আমন্ত্রিত অতিথি, আমার খুবই পছন্দের একজন মানুষ, মোহাম্মদ আকবর হোসেন ভাই। উনি সাধারণত একজন কর্পোরেট ট্রেনার, লেখক, তার পাশাপাশি আরও অনেকগুলো সেক্টরে কাজ করছে, বিরাজমান আছেন। তো আজকে এমন একজন স্বনামধন্য একজন মানুষের সাথে কথা বলার সুযোগ হচ্ছে। সো আকবর ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। অসাধারণ, মানে খুবই এক্সাইটেড ফিল করছি, বিকজ অফ আমি আপনাকে অনেকদিন থেকে জানি, আপনার সম্বন্ধে নলেজ আছে, আপনার ট্রেনিংও একবার দেখার সুযোগ হয়েছিল আমার। তো আজকে সামনাসামনি আমাদের পডকাস্টে আপনাকে পেয়ে আমি খুবই এক্সাইটেড। সো এই ট্রেনিং সেক্টরে আপনাকে যে প্রশ্নটা আজকে করব শুরুতেই, সেটা হচ্ছে যে এই ট্রেনিং সেক্টরে আপনি কিভাবে আসলেন বা কিভাবে কোন ইয়া থেকে আপনার এই ট্রেনিং সেক্টরে আসা? এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি বিএফ শাহিন কলেজে ইংলিশে লেকচারার ছিলাম। শিক্ষকতাটা ছিল আমার ব্লাডে। এবং আরও ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে, আমি যখন বাংলাদেশে আন্ডার গ্রাজুয়েট করি তখন প্রচুর টিউশনি করতাম। এই টিউশনি করতে করতে মনে হয় যে আরেকজনকে টিচ করা এটা আমার ব্লাডে ঢুকে গিয়েছিল। তারপর আমি যখন পড়াশোনা শেষ করলাম, আমি অন্য কোনো জবের দিকে তাকালাম না, টিচিংয়ে গেলাম। বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আফটার 2 ইয়ার্স আমার আমেরিকা যাওয়ার সুযোগ হলো। আমার ওখানে ইমিগ্রেট করলাম। এটা মানে কোন সালে হবে? ইট ওয়াজ ইন 2007। আমি স্পেসিফিক্যালি বললে আমি নভেম্বরের 15 তারিখ জন এফ কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করি ইন 2007। সো এনিওয়ে, আমেরিকায় যখন গেলাম তখন স্বাভাবিকভাবে বাংলাদেশের ডিগ্রি, বাংলাদেশের টিচিং লাইসেন্স এগুলো ওখানে কাজ করছে না। ওখানে ভিন্ন ওয়েতে টিচার হতে হয়। আবার আই ওয়াজ ফ্রম এ ভেরি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। সো আমার ফাইন্যান্সিয়াল নিডটা ছিল মানে খুব বেশি পরিমাণে। আমার সাথে, আমি যখন আমেরিকায় ইমিগ্রেট করি, আমার সাথে আমার প্রেগনেন্ট ওয়াইফ, সো আই হ্যাড ফাইন্যান্সিয়াল নিড দেয়ার। আবার এখানে আমার ছোট ভাই বোন ওরাও স্টাডি করছিল, এবং বাবা মা তাদেরও ফাইন্যান্সিয়াল নিড ছিল। সো হোয়াট হ্যাপেন, যে কারণে আমি কথাগুলো বলছি, এটা হচ্ছে যে তখন আর টিচিং করব এটা আর ট্রাই করা গেল না। তখন ইচ্ছা হোক অনিচ্ছে হোক, টাকার প্রয়োজনে হোক, কর্পোরেটে ঢুকে পড়ি। এটা খুবই ইন্টারেস্টিং পার্ট। সো আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড ইন দ্য বিগিনিং, কারণ আই ইউজ টু লাভ টিচিং সো মাচ, এবং টিচিং ছাড়তে হয়েছে, মানে এটার জন্য আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। তো কর্পোরেটে জব শুরু করেছি। এক সময় মনে হলো যে আমার পক্ষে আর টিচিংয়ে ফেরত আসা বা কাউকে শেখানো এটা সম্ভব হবে না। মেনে নিলাম বাস্তবতা। এখন একদিন আমার ম্যানেজার আমাকে ডেকে বলল যে একটা ফ্রেশার গ্রুপ আসছে, তুমি তাদেরকে ট্রেন করতে হবে। তো যাই হোক, বসের কথা শুনে গেলাম। When I was training them, again that my teaching person inside, teaching soul মানে awaken করলো। তো তখন মনে হলো যে ও মাই গড, যে আমি যে ক্লাসরুমে পড়াতে হবে ব্যাপারটা তো সেরকম নয়, আই ক্যান টিচ এনিহোয়ার। তখন আমি আমার জবকে সিরিয়াসলি নেওয়া শুরু করলাম, এবং কোম্পানির মাঝে বিভিন্ন অপশন, বিভিন্ন অপরচুনিটি খোঁজা শুরু করলাম। ইভেন আমি বসকে এরকম বলতাম, আমি অফ শিফটেও আসবো, টাকা দিতে হবে না তোমাদেরকে, আই উড ট্রেন পিপল। তো আবার ট্রেন করতে গিয়ে দেখা গেল যে যখন আপনি টিচ করতে যান, ট্রেন করতে যান, ইউ হ্যাভ টু লার্ন মোর। তখন আমি একটা খুবই ক্রেজি ডিসিশন নেই, যেহেতু আমি আমেরিকাতে থাকবো, আমেরিকাতে গ্রো আপ করবো, আমেরিকাতে আমার বাচ্চা হলে তাদেরকে আমেরিকান লালন পালন করব। আমি খুব একটা ক্রেজি ডিসিশন নেই, সেটা হচ্ছে আমি আবার ব্যাচেলার ডিগ্রি করব ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে স্টার্ট থেকে শুরু, একদম নিউলি ব্যাচেলর। হ্যাঁ, আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য যাই, তারা আমার বাংলাদেশের সার্টিফিকেট দেখেছে, তারা এগেন এন্ড এগেন আমাকে বলছে যে ওয়াই নট MBA, ওয়াই আর ইউ গোয়িং ফর ব্যাচেলার্স ডিগ্রি।
তো আমি তাদেরকে বললাম যে দেখো এখানে অনেকগুলো কারণ আছে। ফার্স্ট হচ্ছে যে আমি এই দেশে যেহেতু গ্রো আপ করব আবার নতুন করে, কারণ একটা কালচারে যাওয়া মানে হচ্ছে আবার বর্ন করা, তাই না? তো আমাকে এই কালচারটা জানতে হবে। আর যে কোনো দেশের একটা কালচার জানার সহজ উপায় হচ্ছে যে সেই দেশের শিক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া, এবং এটার ক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েটের তুলনা হয় না, কারণ আন্ডার গ্রাজুয়েট আপনি লং টার্ম একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে থাকেন, কারণ আপনি যদি ডিরেক্ট মাস্টার্সে যান সেখানে আপনি ডিরেক্টলি একটা মেজর করবেন, রাইট। কিন্তু আপনি অনেক সাবজেক্ট এখানে পড়বেন না। যাই হোক, এটা একটা কারণ। সেকেন্ড কারণ, তাদেরকে বললাম যে আমি যখন জব অ্যাপ্লাই করতে যাব তোমরা তো আমাকে আন্ডারমাইন করবা অন্য দেশের সার্টিফিকেট বলে, সুতরাং আমি তোমার দেশে পড়বো, তোমার স্টুডেন্টদের সাথে আমি কম্পিট করে ভালো জিপিএ নিয়ে আমি পাস করব, যাতে তোমরা আমাকে আন্ডারমাইন করতে না পারো। তো আপনাদের দোয়ায় আমি জিপিএ 4/4 নিয়ে একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড নিয়ে ও আমি মাশাআল্লাহ, ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করি। তারপর আরো মজার একটা কারণ বলছিলাম যে আমি আমেরিকান রেস করব। তো বলে যে কিরকম, আমি বললাম যে আমার যে বাচ্চা এখানে হবে তারা তো এখানেই বাস করবে, এখানেই বড় হবে। হুম, সো আই এম রেইজিং ইউর আমেরিকান পিপল, সো আই হ্যাভ টু নো হোয়াট ইজ আমেরিকানিজম। যাই হোক, ফানি পার্ট এটা। তো আমি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করলাম এবং আমার অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টে এমবিএ করলাম। তখনও মনে হলো যে না, স্টিল সামথিং ইজ মিসিং। তখন আমি আমার ম্যানেজারের সাথে ডিসকাস করা শুরু করলাম যে আমি যদি ট্রেনিং জগতে ভালো করতে চাই, হোয়াট আই শুড ডু। তখন সে আমাকে বলল যে তুমি যারা প্রতিষ্ঠিত ট্রেনার আছে তাদের কাছ থেকে শিখো, ইউ হ্যাভ টু লার্ন ফ্রম এক্সপার্টস টু বি অ্যান এক্সপার্ট। রাইট। হ্যাঁ, যদি তুমি এটা, তো এভাবে জন ম্যাক্সওয়েল স্যারের একটা অ্যাড চোখে আসে এবং ওনার ওখানে যাই। ওনার ওখানে যাওয়ার পর থেকে এটা নেশা দেন জ্ঞান হয়ে যায়, এমন একটা সমুদ্রে ডুবে যায়। তারপর একের পর এক সমস্ত ট্রেনার, ড্যারেন হার্ডি, রবিন শর্মা, ব্রায়ান ট্রেসি, ক্যান ব্ল্যানচার্ড, মানে জন টাউনসেন্ড, অল দিস পিপল। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এটা টাকার কথাটা বলতে চাচ্ছিলাম না, তবুও বলছি, আমি আই স্পেন্ড মোর দেন 1 crore বাংলাদেশি টাকা অনলি ওই ট্রেনারদের উপরে টু লার্ন, মানে শুধু শেখার জন্য। যাই হোক। তো আমি একসময় মনে হলো যে না, যেহেতু আমার ভিতরে ট্রেনিং বা এবং টিচিং এই জিনিসটা এত ক্ষুধা, আই হ্যাভ টু অ্যাকচুয়ালি গো টু দ্যাট ফিল্ড। তখন এই 2018 থেকে চাকরি ছাড়ার চেষ্টা করি, কিন্তু আপনি তো জানেন এন্টারপ্রেনার হওয়া এত ইজি না। প্রথমে লড়াই করতে হয় নিজের নিজের সাথে, নিজের সাথে। আদৌ জব ছাড়বো, জব ছেড়ে আমি আর কি করব, ফ্যামিলি তো ফ্যামিলি কিভাবে মেনে নিবে, সোসাইটি কিভাবে মেনে নিবে, এবং রাইট, এটা রাইট। উইয়ার্ড। সো আমার এই যে 18-এ যখন মাইন্ডসেট করি, 2018-এ, এটা 2021 পর্যন্ত লেগে যায় টু ফাইনালি এটা quit that job. করার জন্য। সো এনিওয়ে, সো আমি আমার আমেরিকায় কাজ করার পাশাপাশি টিচিং, ট্রেনিং এবং কর্পোরেট জব, আমি 2018-এর দিকে আমি বাংলাদেশে এসে ট্রেনিং শুরু করি, এবং বাংলাদেশে মজার ভাবে শুরু করি। সেটা হচ্ছে বাংলাদেশে তখন আমাকে ট্রেনার হিসেবে কেউ ছিল না। তো আমি আমার এক বন্ধুকে 45,000 টাকা পাঠালাম, বললাম যে তুমি 2টা ট্রেনিংয়ের আয়োজন করো, আই উইল পে এভরিথিং, দে জাস্ট হ্যাভ টু কাম, ব্রিং সাম কর্পোরেট পিপল, আই উইল স্টার্ট স্পিকিং। তো এভাবে যাত্রা শুরু। তারপর আমি বছরে 2-1 বার আসতাম বাংলাদেশে। তখন যখন এই টিচিং ট্রেনিং করাতাম তখন মনে হলো যে এই দেশে আমার প্রয়োজনটা বেশি। এটা আমি কোনো পাণ্ডিত্য দেখাচ্ছি না। আমার কাছে মনে হয়েছে যে ওয়েস্টার্ন কান্ট্রি, দে আর অলরেডি ইন লিডারশিপ স্যাচুরেটেড জায়গায় চলে গেছে, দে হ্যাভ মিলিয়ন্স অফ ট্রেনার্স। বাট আমি এখানে এসে দেখলাম যে আমাদের হয় না, আই মেট মেনি লিডারশিপ ইন দ্য অর্গানাইজেশনস। যখন আমি উইথ ডিউ রেসপেক্ট অনেক ম্যানেজিং ডিরেক্টরেরও দেখেছি একেবারে শিশুর মতো ইমোশনাল ইন্টেলিজেন্স লেভেলটা, আমি Right. তাদেরকে অসম্মান করছি না। যেখানে আমি দেখতাম আমেরিকাতে একটা টিম লিডার বা সুপারভাইজারের যে স্ট্রং লিডারশিপ, স্ট্রং ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি এখানে দেখতাম অনেক বড় বড় লিডার যারা বড় বড় তাদেরকে আমি পজিশনাল লিডার বলি, পজিশনে বসে আছে, তাদের ওই ইন্টেলিজেন্সটা নেই। তো আমার কাছে মনে হলো যে আই ক্যান কন্ট্রিবিউট হিয়ার। এটার কয়েকটা রিজন হচ্ছে এটা। নাম্বার 1 হচ্ছে যে আই গ্রো আপ হিয়ার, সো আই নো দিস কালচার। আবার আমি যেহেতু ওখানে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম কাটিয়েছি, এডুকেটেড হয়েছি, প্রফেশনালি ওখানে কাজ করেছি, সো আই নো দ্য ওয়েস্ট। এবং আমি ওয়েস্ট এবং ইস্টের মাঝখানে একটা ব্রিজ হতে পারবো বলে আমার কাছে মনে হয়েছিল। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, যখন আমি এখানে কর্পোরেট লিডারদের সাথে কথা বলি, তারা বিদেশি ট্রেনারদের সম্পর্কে একটা ন্যাগিং করেন, এবং ন্যাগিং করার কারণও আছে, কারণ যখন বিদেশি ট্রেনার ট্রেন করতে আসে সে ট্রেন করে চলে যায় এবং ওই ট্রেনিংটা খুব কাজে লাগে না। এটার কারণ এই নয় যে ওই ট্রেনার ভালো নয়, এটার ব্যাপার হচ্ছে যে আমি ফাইন্ড আউট করেছি যে
তিনি তো আমাদের কালচার জানেন না। কারণ আমি আপনাকে যদি কোনো কিছু ট্রেন করতে চাই, আমি যদি আপনার মনস্তত্ত্ব না বুঝি, আমি কখনোই আপনাকে ভালো ট্রেন করতে পারবো না। আগে তো এঙ্গেজ হতে হবে। এই গ্রাজুয়ালি আস্তে আস্তে সময় বাড়াতে শুরু করলাম। তখন গত বছর ফাইনালি ডিসিশন নিলাম যে আমি আগে আমেরিকায় যে পরিমাণ কাজ করতাম সেটা বাংলাদেশে করব। আগে যে বাংলাদেশে মানে অল্প একটু কাজ করতাম সেটা আমেরিকায় করব, এবং এটা আমার পরিবারকেও বোঝাতে হয়েছে। আমি কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে আসতেছি। আমার ফ্যামিলি ওখানে, আমার ওয়াইফ ওখানে, আমার বাচ্চারা ওখানে, তো আমার সবকিছু ওখানে, বাড়িঘর ওখানে। তবু আমার কাছে মনে হচ্ছে এই দেশে দেয়ার কিছু আছে। আমি জানি না আমি বেশি বলছি কিনা, বাট আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দিস কান্ট্রি। আচ্ছা আকবর ভাই, ট্রেনিং এর তো অনেকগুলো সেক্টর থাকে, স্পেশালি কোন সেক্টরগুলোতে আপনি কাজ করেন? যেমন লিডারশিপ আছে, তারপর হচ্ছে ম্যানেজমেন্টাল আছে, তারপর হচ্ছে আপনি ইন্টেলিজেন্সের কথা বলেছেন, ওটা নিয়েও ট্রেনিং আছে। বিভিন্ন বাংলাদেশেও অনেক ট্রেনাররা আছে। আপনি স্পেশালি কোন কোন সেক্টরগুলো নিয়ে কাজ করেন? আমি মূলত 4টা সেক্টর নিয়ে খুব ফোকাস করি। আগে আমি একটা বিষয় পড়াতাম, এটা এখন পড়াই না। সেটা হচ্ছে যে 6 সিগমা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, প্রসেস ইমপ্রুভমেন্ট। এগুলো আমি খুব পছন্দ করি। বাট একটু ব্যাকগ্রাউন্ডে যাই। আমি টিচিং ইংলিশ কেন পড়াতাম এটার একটা কারণ আপনাকে বলি। সেটা হচ্ছে আমি অলওয়েজ বিগ ক্রাউডের কাছে যেতে চাইতাম। আমি ইংলিশ টিচার হওয়ার কারণ হলো আমি জানি যে ইংলিশ এবং বাংলা এই দুটো সবাই পড়ে। হ্যাঁ, সবাই পড়ে। তো আমি অনেক বেশি স্টুডেন্ট পড়াতে পারবো। লিডারশিপ চুজ করার কারণে এটা। আমি অনেকদিন 6 সিগমা পড়িয়েছি। 6 সিগমাতে কিন্তু মানিও অনেক বেশি দেয়। কারণ একটা স্টুডেন্ট বাংলাদেশেও 35-40 হাজার টাকা শুধু ব্যাচের মধ্যে একটা স্টুডেন্টে দেয়। কিন্তু আমার কাছে মনে হলো কিন্তু ব্যাচগুলো খুব ছোট ছোট। সো আমার কাছে মনে হলো যে না, আই হ্যাভ টু গো টু, আমার যে ফিলসফিগুলো এগুলো আমি অনেক বড় ক্রাউডের কাছে নিয়ে যেতে হবে। সো তখন আমি ডিসাইড করলাম যে আমি তো লিডারশিপেও এক্সপার্টিস আছে, তো আমি লিডারশিপে ফোকাস করা শুরু করেছি। লিডারশিপ, ইমোশনাল ইন্টেলিজেন্স, লিডারশিপ কমিউনিকেশন এবং প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট, বিশেষ করে পার্সোনাল প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোতে আমি ফোকাস করি। তবে আপনি যদি এই লিডারশিপ তো আসলে একটা ব্রড গ্রাউন্ড, এটাকে আরও স্পেসিফাই করলে আমি মূলত যে যেমন আমরা একটা অর্গানাইজেশনে বসে আছি, কিন্তু আপনার ভিতরেও একটা অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে ইনার অর্গানাইজেশন। আমি মোর অফ ট্রেনিং এ ইনার অর্গানাইজেশনটা ফোকাস করি। কারণ অনেক লিডার দেখেছি যারা অনেককে লিড করছে কিন্তু নিজেকে লিড করতে পারে না। তো আমি ইনার অর্গানাইজেশনটা লিড করি, যে কারণে আমার ট্রেনিং এর মধ্যে আপনি বেশি ফোকাস দেখবেন রিলেশনশিপ, যেটা লিডারশিপ, ক্যারেক্টার। এবং ক্যারেক্টার আসলে অনেক দিক আছে। যদি আমরা ক্যারেক্টার বলতে খুব ন্যারোভাবে সততাটা বা একটু ভালো হওয়াটাকে ক্যারেক্টার বুঝি। তারপর আমি প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট, স্পিরিচুয়ালিটি, কারণ আমাদের হার্টের সাথে, ইউনিভার্সের সাথে এবং গডের সাথে একটা বিশাল কানেকশন আছে। সো কারণ ওই কানেকশনটা ধরতে না পারলে আপনি কখনো ভালো প্রফেশনাল হবেন না। তো আমি এই জন্য আমি এই জিনিসগুলো ফোকাস করি। আমি এবং নিজেকে বলি যে, আপনি ট্যাগলাইনের কথা বললেন, আমি নিজেকে বলি দি হার্ট কানেক্টর। দি হার্ট কানেক্টর। সো আর আমি একটা সিগনেচার প্রোগ্রাম ডেভেলপ করেছি, 7 লেভেলস অফ লিডারশিপ, অর্থাৎ অ্যাওয়ারনেস থেকে শুরু করে একদম টপ লেভেল লিডার পর্যন্ত হওয়ার জন্য কোন কোন ধাপগুলো, কোন কোন অ্যাভিনিউগুলো ক্রস করতে হয়। আমাদের দেশের যে আমজনতা বা আমরা যারা মানুষ যারা আছি, সর্বসাধারণ ম্যাক্সিমাম আমি যদি বলি, তারা এটাই জানে না যে আমি কি জানি, যে আমি কি জানি না। রাইট। অর্থাৎ আমাদের এই যে জনসমুদ্র বলা যায়, বাংলাদেশে প্রায় 20-22 কোটি মানুষ, ম্যাক্সিমাম অনেকে শিক্ষিত, এখন ভালো পড়ালেখা করছে, বাট তারাও জানে না যে তারা কি জানে না, এবং তাদের যে জানার দরকার। আমরা যারা বাংলাদেশের ট্রেনিং ডিপার্টমেন্টগুলো তৈরি হয়েছে এবং মানুষকে অ্যাওয়ারনেস করছে যে শেখার জন্য, বোঝার জন্য, নিজেকে সফট স্কিল ডেভেলপ করে নিজেকে আত্ম উন্নয়ন করার জন্য, এবং আপনারাও বিশেষ ভূমিকা রাখছেন এই সেক্টরে। তো বাংলাদেশে এখনো কি এই পরিবেশ হয়েছে? আপনাদের কাছে কি মনে হয় যে আত্ম উন্নয়নের জন্য কি আসলে উই আর রেডি? আমরা কি রেডি আছি? আমরা এখন কিছু কিছু অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে, বাট আমি বলবো না যে এটা এক্সটেন্সিভ লেভেলে হয়েছে। এটার জন্য আমি সবচেয়ে বেশি দায়ী মনে করি আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোকে। কারণ আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে যে পরীক্ষা ফোকাসড রাদার দ্যান মানে উইজডম ফোকাসড। মানে আমাদের এডুকেশন অ্যান্ড ইনস্টিটিউশনগুলো এ কাইন্ড অফ সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং টিউটোরিয়াল সেন্টার আমি বলি। দে আর জাস্ট গিভিং সার্টিফিকেটস। কারণ আমরা ওই যে জিনিসগুলো, আপনি একটা বায়োলজি স্টুডেন্ট বা একটা অ্যাকাউন্টিং স্টুডেন্টকে গিয়ে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ ইউর গোল, দেখবেন আপনাকে খুব এলোমেলো উত্তর দেবে। বলবে আমি বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি বা ব্যাংকিং এ পরীক্ষা দিব, তো আমি আর না হলে টিচিং জবে দিব, এরকম অনেকগুলো এলোমেলো উত্তর দিবে। তো আমি তখন প্রশ্ন করি, হোয়াই আর ইউ ইন বায়োলজি দেন?
আমি যদি একটু হ্যাঁ। ইন্টারাপ্ট করি আকবর ভাই, আমি জগন্নাথ থেকে ইংরেজিতে 2বার MA, জি ইংলিশে 2বার MA কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে। জি। প্রথমবার যখন মাস্টার্স কমপ্লিট করে ফার্স্ট ক্লাস পেয়েছে, তো আমি বললাম যে আবার কেন, হুম ওয়াই সেকেন্ড টাইম? হুম যে বলবে যে না, আমার 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 নিজের কাছে মনে হবে যে না, আমার মনে হয় যে আমার আরেকবার দেওয়া উচিত, এবং আমি ডাবল MA পাস ইংলিশের উপর, এটা Right. যাতে আমার সবাই যাতে বুঝে যে না আমি এটার প্রতি কতটা। তো আমি বললাম Right. ঠিক আছে করেন। তো ওই ভদ্রলোককে আমার দেখা হয়েছে গত 4-5 বছর আগে। জি উনি একটা ইটের ভাটার ম্যানেজার। জি। তো এখন এই ডাবল MA পাস করা ইংলিশের উপর, এটা কেন আর ওই ইটের ভাটার সাথে কি সংযোগ সেটা বুঝলাম না। সো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের, আমি যে এখানে কেন যদি কি পড়ছে, হ্যাঁ কেন কি পড়ছে এটাই জানে না, কি প্রয়োজন এটাই। আপনি যেটা একটু আগে বললেন যে বায়োলজি পড়ছে এবার জানে না তার লাইফের না, গোল এখানে কোথায়। আমি একটু অ্যাড করি, কারণ এই আমি যে কথাটা আগে বলছিলাম আমাদের ইউনিভার্সিটিগুলো দায়ী, কারণ তারা এভিনিউগুলো ক্রিয়েট করতে পারেনি। যেমন আপনি ইংলিশের কথাই বললেন, আমি নিজেও একসময় ইংলিশ, একটা ব্যাচেলর আমার ইংলিশে আছে, তো আমি এটার কথা বলি। যেমন বাংলাদেশে যখন হয়, বাংলাদেশে আপনি জাস্ট অনেকগুলো ড্রামা, অনেকগুলো পোয়েট্রি, অনেকগুলো প্রোজ, অনেকগুলো নভেল পড়ছে, ওগুলো পড়ে বড় প্রশ্ন ছোট প্রশ্ন ব্যাখ্যা দিয়েই ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রি শেষ। কিন্তু আমেরিকাতে গিয়ে আমি যখন পড়াশোনা করছি, আমি অবজার্ভ করেছি তারা কিভাবে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করে। উইদিন সেকেন্ড ইয়ারের মধ্যে ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইউ আর গোয়িং টু ডু। দেয়ার আর সো মেনি অ্যাভিনিউস, শুধু টিচিং না। তো ওখানে যদি আপনি টিচিংও অনেকগুলো অ্যাভিনিউ, আপনি কি এলিমেন্টারিতে যেতে চান, মিডল স্কুলে যেতে চান, হাই স্কুলে যেতে চান, দ্যাটস ডিফারেন্ট সার্টিফিকেশন। আবার আপনি ইংলিশ পড়ে আর কি কি হতে পারেন, অনেক কিছুই হতে পারেন। আপনি জার্নালিজমে যেতে পারেন ইংলিশ পড়ে, তখন এই যে নিউজ পেপার বা আদার থিং এর স্ক্রিপ্ট রাইটিং শিখবেন। আপনি ফিল্ম স্ক্রিপ্ট রাইটার হতে পারেন, আপনি একজন ক্রিয়েটিভ রাইটার হতে পারেন যারা নভেল লিখতে চলে যায়, পোয়েট্রি লিখতে মানে চলে শুড যায়। বি হ্যাঁ, স্পেসিফিক আপনি একটা চিলড্রেন্স বুক রাস্তা, রাইটিং সেখানে হতে যাওয়ার পারেন। একটা রাস্তা, হ্যাঁ, যে ইভেন কি ইংলিশ কোথায় থেকে যেতে ওরা চান। লতেও যায়। হুম, কারণ ইংলিশ কেন পড়ে, যারা ভবিষ্যতে লতে স্টাডি করবে, কারণ ইংলিশ হচ্ছে যে এমন একটা সাবজেক্ট, বা যে কোনো লিটারেচার এমন একটা সাবজেক্ট, সেটা লিটারেচার ইজ ফুল অফ পিপল, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পিপলস ক্যারেক্টার। একজন লয়ার মানুষকে যত বুঝতে পারবে, তত বেশি পরিমাণ সে দাপটের সাথে রাইট রাইট। লিগাল জবটা করতে পারবে। সো আমাদের ডিপার্টমেন্টগুলো একটা সাবজেক্ট দিয়ে আমরা বললাম আর কি, আমাদের ডিপার্টমেন্টগুলো তাদেরকে এভিনিউগুলো দেখাতে পারছে না ওই সাবজেক্ট থেকে, যার কারণে তারা ট্রেডিশনাল ওই BCS দেবো। আমি BCS এর এগেনস্টে না। আমি তখন ওই বায়োলজি স্টুডেন্টকে বলেছিলাম, তোমার যদি BCS এরই এত শখ ছিল, হোয়াই ডিডন্ট ইউ স্টাডি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর পলিটিক্যাল সায়েন্স অর সোশিওলজি, কারণ ওগুলো হয়তো তোমাকে ওই অ্যাভিনিউতে নিয়ে যেতে ওখানে পারতো। কাজে সহযোগিতা হবে। রাইট, অর ম্যানেজমেন্ট। রাইট। তো এই হচ্ছে আমাদের আমি অনেকবার আপনার এই কথার সাথে একমত, এবং আমি ভাবি যে আসলে আমাদের দেশের ভেতর একটা কালচার তৈরি হয়ে গেছে সার্টিফিকেট, জি। এবং দেখা গেছে যে অনার্স মাস্টার্স করতে হবে, তারপরে একটা কিছু করব। জি। বা এর আগ পর্যন্ত ভাবেও না তারা যে তাদের লাইফে তারা আসলে কি করতে চায়, কি মানে একটা সম্ভাব্য চাকরির আশায় চাকরি প্রার্থী Right. হওয়া, এটাই মনে হয় একটা আমাদের প্র্যাকটিস। জি। তো যাই হোক, আমরা এই কালচার থেকে তো বের হতে হবে, আজকে হোক আর আগামীতে হোক। রাইট এই কালচার থেকে বেরো হতে হবে, আর না তো উন্নয়ন হবে না। রাইট এটা ক্লিয়ার। Right. যারা আগে বুঝতে পারে, কেউ পরে বুঝতে পারে। ঠিক আছে, কমপ্লিট করার পরে গিয়ে অনুধাবন হয় যে আমার কিছুই হয় না, এখন আমাকে ডিসাইড করতে হবে আমি কোথায় যাব। রাইট। তো যাই হোক আকবর ভাই, ট্রেনিং সেক্টরে এসে বাংলাদেশে আমি যদি বলি যে একটু আগেও আমরা একটা আলোচনা করছিলাম যে এই যে ডিক্টেটরশিপ, যেটা নিয়ে আপনি যে একটু আগে যে একটা আলোচনা চলছিল আমাদের, তো ওই আলোচনাটায় আমরা যদি যাই, যে স্পিরিচুয়াল, যে আপনি যে বললেন যে হার্ট কানেক্টর, জি। সো ওই বিষয়টা নিয়ে এটা একটু খুলে বলেন যে হার্ট So- কানেক্টর, হোয়াটস দ্য মিনিং অফ হার্ট কানেক্টর? ওকে, সো হার্ট কানেক্টর হচ্ছে যে আমাদের যেমন আমি যদি নিউরোসায়েন্স নিয়ে একটু আলাপ করি, নর্মালি আমাদের রাইট ব্রেন এবং লেফট ব্রেনে, আমাদের রাইট ব্রেনটা ক্রিয়েটিভ, এটার মধ্যে ইমোশন বা ক্রিয়েটিভ কাজগুলো, এই কাজগুলো এই সাইড করে। আর এই সাইডটা অনেকটা অ্যানালিসিস বা লজিক্যাল ম্যাথমেটিক্যাল কাজগুলো করে। এখন হার্ট কানেক্টর বলতে আমি এটা বোঝাচ্ছি, আপনাকে যখনই, এটা ব্রায়ান ট্রেসি অলওয়েজ বলে থাকেন, যখনই আপনাকে কোনো একটা প্রপোজাল দেওয়া হবে বা কাজ করতে বলা হবে, হিউম্যান বিইং অটোমেটিক্যালি প্রোগ্রাম, তাদের মনে একটা প্রশ্ন আসে যে আমার কি লাভ হবে। এটা WIIFM বলে ব্রায়ান ট্রেসি, হোয়াটস ইন ইট ফর মি। এটা তো আপনি যখন কাউকে লিড করতে যাবেন, তাকে আপনি যদি লজিক্যালি, ধরুন এরকম একটা সিম্পল উদাহরণ দিই, ধরুন আমার ফ্যাক্টরিতে আমি একটা নতুন মেশিন নিয়ে এসেছি। এতদিন আপনি ওল্ড একটা মেশিন দিয়ে চালাতেন, এখন আমি একটা নতুন মেশিন নিয়ে এসেছি, এটা এখানে আমি ইমপ্লিমেন্ট করব, আপনাকে মেশিনটা সম্পর্কে ট্রেন করব, আপনাকে ডাকালাম যে আমি একটা নতুন মেশিন নিয়ে এসেছি, এটা আপনি লার্ন করতে হবে। এখন
মজার ব্যাপার হচ্ছে আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে এই মেশিনটাকে আমি শিখতে পারবো নাকি আমার চাকরি নিয়ে টানাটানি হবে, এই মেশিনটা শিখে আমার কি লাভ হবে, নাকি মেশিন কোম্পানি এখন এই মেশিনটা খুব ফাস্ট কাজ করবে, আমি আরও বেশি কাজ করে টায়ার্ড হয়ে পড়বো। আপনার মধ্যে অনেক ধরনের প্রশ্ন। এখন মানুষ যে লিডাররা অনেক ক্ষেত্রে ভুল যেটা করে, তারা ডিরেক্টলি এসে প্রপোজালটা দেয়, ডিরেক্টলি এসে লজিক্যাল কথাবার্তা বলে। হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে ফার্স্ট ইমোশন ওয়ার্কস বিফোর লজিক। হিউম্যান বিইং লজিকের ধার ধারে তখন যখন তারা বুঝতে পারে যে আপনি তাকে কেয়ার করেন, তখন আপনি যত লজিক দেন, যত প্রপোজাল দেন, সে শুনবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার মাথায় ওই সিগন্যালটা না যাবে যে আপনি তাকে কেয়ার করেন, ততক্ষণ পর্যন্ত সে আপনার কথা শুনবে না, আপনি যতই লজিক দেন। এই কারণে আমাদের হুজুররা বা আমাদের পলিটিশিয়ানরা অনেক লজিক দিয়ে দিয়ে কথা বলছে, কিন্তু কেউ শুনছে না। এগুলো এট দি এন্ড অফ দ্য ডে মানে সারা রাত মাহফিল শুনে সকালবেলা গিয়ে ঘুষ খেতে যাচ্ছি, বিকজ ইটস নট ওয়ার্কিং। তো যেটা বলছিলাম, এখন আমি হলে যে কাজটা করব, আমাদের কোম্পানিতে আমি অনেকবার দেখেছি যে ওই লোকটাকে ডিরেক্টলি ট্রেনিং রুমে ঢুকিয়ে দেওয়া হয়েছে মেশিনটা সম্পর্কে লার্ন করার জন্য। এখন অনেকে এরকম অনেক চেঞ্জ ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক লোক শিকার আগে চাকরি ছেড়ে দিয়েছে, তার মনে হয়েছে যে এটা আমার দ্বারা হবে না। তো আমি পরে আমাদের বসদেরকে বুঝালাম, তোমরা এই কাজটা না করে ফার্স্ট অফ অল তুমি আগে ডিসকাস করতে হবে ওই যে অপারেটরকে যেটা শিখাচ্ছ সেটা দিয়ে তার কী লাভ হবে। যেমন কয়েকটা উদাহরণ দেওয়া যেতে পারে, তাকে বলা যেতে পারে এই মেশিনটা এখন অনেক বেশি অটোমেটেড, তো তুমি এই মেশিনটা শিখলে, আগে ওটা অনেক ম্যানুয়াল ছিল, তুমি এটা শিখলে তোমার এখন অনেক ফ্রি টাইম হবে, রিল্যাক্স টাইম হবে, এটা একটা বেনিফিট ওর জন্য। আবার এটা হলে তোমার এফিসিয়েন্সি বাড়বে, কোম্পানিরও লাভ হবে, কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে কোম্পানি যখন বেশি প্রফিট করবে, তোমার বোনাসটা বড় হবে, তোমার ইনক্রিমেন্টটা বড় হবে। আবার তুমি এই মেশিনটা অনেক বেশি পরিমাণ এফিশিয়েন্ট মেশিন, এটা শিখলে তুমি যদি আমার এখানে কাজও না করো, অন্য জায়গায় করলে ওই দক্ষতাটা তুমি এভাবে যখন প্রথমে আগে বেনিফিটটা বুঝাবেন, হি উইল বি ভেরি কিউরিয়াস এন্ড এক্সাইটেড টু লার্ন ইট, রাইট? সো আমি হার্ট কানেক্টর বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে আমি লিডারদেরকে এই জিনিসটা শেখানোর চেষ্টা করি স্টেপ বাই স্টেপ। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্যাচ পিপলস ইমোশন, ক্যাচ পিপলস মানে হার্ট, টাচ দেয়ার হার্ট বিফোর ইউ টাচ দেয়ার হ্যান্ড। সো দ্যাটস হার্ট কানেক্টর, বিকজ এই জায়গাটা আমাদের এখানে খুব বেশি অনুপস্থিত। যেটা আমরা ডিসকাস করছিলাম, আমরা একটা ডিকটেটরশিপ দিয়ে আমরা বড় হয়েছি। আমার বাবা একজন বড়সড় ডিকটেটর, মজা করে বলছি, বাট স্টিল হি ইজ, সে যা বুঝে সেটাই। তারপর আমি দেখেছি যে আমাদের মসজিদের ইমাম ডিকটেটর, আমি ডিকটেটর বলতে এটা বোঝাচ্ছি, আমাদের একটা টপ ডাউন কালচার আছে যেখানের মধ্যে ওই যারা সিনিয়র, যারা টপে আছে, তারা শুধু বলবে, বাকিরা শুনবে, বাকিদের কোনো ওপিনিয়ন নেই, বাকিদের কোনো মানে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট নেই। তো দেখা যায় যে ওই কালচার থেকে বড় হয়ে আসি। আবার ইউনিভার্সিটি শিক্ষকগুলোতেও, ইউনিভার্সিটি কালচারেও তো আমরা দেখেছি যে শিক্ষকরা এক দাপটের সাথে চলেন, স্টুডেন্টরা খুব কম কোয়েশ্চেন করতে পারেন। আমি একটু বেশি কোয়েশ্চেন করতাম। একটা ক্লাসে আমাকে আমার টিচার বলেছিল আই উইল সি ইউ, এবং তিনি আমাকে B+ দিয়েছিলেন ওই সাবজেক্টটাতে। আমি কিন্তু ওই সাবজেক্টটাতে আরও ভালো পাওয়ার মতো ক্যাপাসিটি রাখি, তো আমি সাবজেক্টটা আবার নিতে হয়েছিল টু ইমপ্রুভ, বিকজ হি ডিডন্ট লাইক মি দ্যাট আই আস্কড সো মেনি কোয়েশ্চেন্স ইন দ্য ক্লাস। তো আমরা এই কালচার দিয়ে বড় হয়ে আমরা যখন ওই যে অর্গানাইজেশনাল লিডার হই, সেখানে তো ওই যে আমাদের ক্যারেক্টারটা তো বিল্ড হয়েছে ডিকটেটরশিপ দিয়ে, এটা রয়ে যায়। সো এই জায়গাটার মধ্যে অনেক পরিবর্তন আনতে হবে। আপনি দেখলে অবাক হবেন, যখন পিপলের হার্টটা যখন ইন্সপায়ার্ড হয়, এক্সাইটেড হয়, তারা কিন্তু আপনার জন্য দ্বিগুণ 3 গুণ কাজ করবে, ইভেন জীবনও দিয়ে ফেলে লিডারের জন্য। এরকম হয়েছে না, যখন হয় দে গেট ইন্সপায়ার্ড। যেমন আমি আমাদের প্রফেসর ইউনূস স্যারের কথা বলি, উনি যখন 1974-এ ওনার জোবরা গ্রামে প্রজেক্টটা শুরু করেন, সে সময় 10 জন স্টুডেন্ট নিয়ে তিনি মানে তার রিসার্চ টিমটাতে শুরু করেন প্রজেক্টটাতে। সেখানে 4 জন এখনো তাকে অনুসরণ করছে সিন্স 1974। হোয়াই ইজ দ্যাট? সামহাউ হি ওয়াজ এবল টু ইনফ্লুয়েন্স দ্যাম, রাইট? হ্যাঁ, ইন দ্য রাইট ওয়ে, যে অ্যাজ এ হার্ট কানেক্টর, যে কারণে স্যারকে এখনো ফলো করছে সিন্স 1974। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মোর দ্যান 50 years. সো দ্যাটস হোয়াট লিডার্স ক্যান ডু, দ্যাটস বিং এ হার্ট কানেক্টর। মানে একটা ব্যাপার হচ্ছে যে আমিও এই বিষয়টা নিয়ে বলছিলাম। একজন আমাকে বলছিল যে স্যার আমরা কিভাবে ভালো ট্রেনার হতে পারবো। আমি বলছি যে আগে ট্রেনার হওয়ার আগে ইনফ্লুয়েন্সার হও। রাইট। আগে মানুষকে ইনফ্লুয়েন্স করতে যদি না পারো, মানুষকে ট্রেন কিভাবে করবা? ট্রেন করার আগে ইনফ্লুয়েন্সার, অর্থাৎ হার্ট কানেক্টর হতে হবে। হার্ট কানেক্টর হও, আগে মানুষের হৃদয়ের সাথে আগে মেশার, আত্মার আত্মীয়তা যেটাকে বলা হয়, সেটা করতে হবে। অবভিয়াসলি বাংলাদেশের যারা তরুণ সমাজ আছে, বা বর্তমানে এখন তো ইয়াংগেস্ট বেশি আমাদের দেশে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের লাইফকে নিয়ে যদি বলা যায় যে তাদের জীবনকে কিভাবে সাজালে তাদের অগ্রগতি হবে,
মানে তাদের হয়ে কি করণীয় আছে? আমি তাদেরকে একটা জিনিস বলবো, তাদেরকে এবং তাদের প্যারেন্টসকে, যে কাজটা আপনি করতে যাবেন, আপনি নিজেকে একটা হোয়াই দিয়ে প্রশ্ন করেন। যখন আপনার ছেলে বা মেয়ে ইউনিভার্সিটিতে আসছে, কেন আসছে? সাবজেক্টটা কেন পড়বে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে বাংলায় ভর্তি হয়েছে, পালিতে ভর্তি হয়েছে। সে যদি পছন্দ করে ভর্তি হয়, ওয়েল অ্যান্ড গুড। এনি সাবজেক্ট ইজ গুড যদি পছন্দ হয়। আমি জিজ্ঞেস করি, "তুমি বাংলায় কেন?" হুম, বলল যে, "স্যার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য।" আমি বললাম যে, "দ্যাটস উইয়ার্ড। আমি যদি আমি যদি ইংরেজি পছন্দ করি বা আমি যদি বাংলা পছন্দ করি, যেটাই আমি পছন্দ করি কিনা, আমার ওয়ে ছিল যে আমি সেটা ঢাকা ইউনিভার্সিটিতে নয়, প্রয়োজনে আমি একটা লোকাল কলেজে গিয়ে পড়বো, বাট আই উইল স্টিল স্টাডি দ্য সাবজেক্ট আই ওয়ান্না স্টাডি অ্যান্ড দ্য থিং আই ওয়ান্না।" সো আমি তাদেরকে বলবো যে ফার্স্ট অফ অল নিজেকে প্রশ্ন করা যে আমি এটা এটাতে কেন? যদি এসে পড়িও আমি এটা দিয়ে কি করতে পারবো? দ্যাটস ওয়ান থিং। অ্যানাদার থিং হচ্ছে যে তারা কিছু মেন্টরের সাহায্য নেয়া। থার্ড হচ্ছে যে লাইফ স্কিলগুলো শেখা। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যেমন আমি যখন এসে দেখি প্রফেশনালরা অনেক বড়, বড় ডিগ্রি করে আসছে, অনেক বড়, বড় ফার্স্ট ক্লাস ডিগ্রি। কিন্তু সে একটা ভালো টাইপ করতে পারে না। হ্যাঁ? এক্সেল স্প্রেডশিট নিয়ে কাজ করতে পারে না। এগুলো তো লাইফ স্কিলের খুব অংশ। খুব আপনি খুব জব সহজ যেটাই কাজ, করেন খুব না কেন, সহজ, মানে খুব এটা খুবই আপনার প্রয়োজনীয়, লাগবে। সো খুবই লাইফ প্রয়োজনীয়। স্কিলগুলো শেখা, যে তারা ওখান থেকে সার্চ করা তার ফিউচার জবগুলোতে তার সাবজেক্ট নলেজ ছাড়াও হোয়াট লাইফ স্কিলস দে নিড। দ্যাটস ওয়ান থিং। অ্যানাদার থিং হচ্ছে যে আমি অনেক স্মার্ট ছেলেপুলে দেখেছি যারা ফার্স্ট ইয়ার থেকেই কিছু নিয়ে কাজ করা শুরু করেছে, যার কারণে ইভেন ডিগ্রি শেষ হওয়ার আগেই দে গট এ প্রফেশন। যেমন যে মেয়েটা আমার সাথে কাজ করে একদম এক্সিকিউটিভ বাংলাদেশে, শুরুতেই আমি আপাতত নাম মেনশন করছি না ওখানে, ও ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়তো। কিন্তু ও যখন ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়ছে ফার্স্ট ইয়ার থেকে সামহাও তাকে ডিজিটাল মার্কেটিং ক্যাচ করে। সে কি করেছে, ডিগ্রি খুব সাকসেসফুলি শেষ করেছে, কিন্তু সে এই একটাই স্কিল নিয়ে সে পড়েছিল। এখন মাশাল্লাহ সে কোনো জবও খুঁজতেছে না, তার পার্সোনাল বিজনেস আছে, অর্থাৎ এগুলো বিভিন্ন কোম্পানির সাথে সে কাজ করে। অ্যান্ড শি ইজ মেকিং আলহামদুলিল্লাহ এনাফ মানি, যেটা অনেক 10 বছর 15 বছর পেরিয়ে যাওয়া, মানে কাজে পেরিয়ে যাওয়া প্রফেশনালও এক্সপেক্ট করতে পারে এক্সপেক্ট না। করে না। মাশাল্লাহ, এটা শুধু মানির ব্যাপার নয়, যে একটা ফুলফিলমেন্ট, এটা একটা অ্যাচিভমেন্ট। একটা একটা আনন্দ, সো নিজের আমি আনন্দ। ইয়াং জেনারেশনকে বলবো যে ফাইন্ড একটা যেটা তোমাকে এক্সাইট করে। এটা ওয়েব ডেভেলপিং হতে পারে, এটা ক্রিয়েটিভ রাইটিং হতে পারে, এটা অ্যাকাউন্টিং হতে পারে, এনিথিং catches you, start working on that and find a mentor for that. আরেকটা কথা হচ্ছে যে তারা যেন খোঁজ খবর নেয় ইন্ডাস্ট্রিতে কি ঘটছে। যেমন আমি নিজের কথা বলি, বাংলাদেশে ওদের যেরকম অবস্থা আমারও একই অবস্থা ছিল। আমি বাংলাদেশে যখন পাশ করে বেরোই, আমি নিজেও জানতাম না একটা ভালো কিভাবে সিভি লিখতে হয়, একটা ভালো কিভাবে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হতে হয়। আমি তখন জবে ইন্টারভিউ দিতে গিয়ে যখন স্ট্রাগল করি, তখনই এই জিনিসগুলো আবার নতুন করে শিখি। সুতরাং তাদের প্রিপেয়ারনেসটা খুবই জরুরি। আরেকটা কথা হচ্ছে যে ইউনিভার্সিটিতে যখন যাবে, এগুলোর পাশাপাশি এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম, এগুলো জব করার ক্রাইটেরিয়া। বাট সবাই যদি জব করে তাহলে জবটা দিবে কে? এখন এর মধ্যে কোনো আইডিয়া জেনারেশন করা যায় কিনা, যে আমি আমার সাবজেক্ট, উইদিন মাই সাবজেক্টে আমি এমন একটা ইনোভেশন করলাম যে ইনোভেশনের মাধ্যমে আমি উদ্যোক্তা হতে পারবো। হ্যাঁ, সো এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা মনে করি যে রেজাল্টটাই একমাত্র রেস্কিউ পাথওয়ে, বাট ইট ইজ নট। সাকসেসের কথা যদি বলি, যে আমাদের সমাজে সাকসেস চায় সবাই, বাট সেই সেগমেন্টটা নিয়ে কাজ করা নিয়ে তখন বিড়ম্বনা তৈরি হয়। তো আজকে আমি যদি বলি যে আপনার এই ট্রেনিং ফিল্ডে বাংলাদেশে যে ট্রেনিং ইন্ডাস্ট্রিটা দাঁড়াচ্ছে এবং খুব ভালোভাবে আগাচ্ছে, খুব খ্যাতিমান কিছু মানুষজন অলরেডি এখানে ভালো করছে। রাইট। তো ফিউচার কি মনে হচ্ছে আপনার কাছে, যে আপনি যে এই যে আমেরিকা থেকে এসে বাংলাদেশে সময় দিয়ে, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা কি মানে অর্থনৈতিকভাবে কি ভালো, না অনেক কম আমেরিকার আমি তুলনায়? আপনাকে একটা বিষয় বলি। পৃথিবীতে মানে যতগুলো আমার না, মোরাল না, না, that কোশ্চেনটা is কিন্তু ছিল যে হোয়াই না, আপনি কেন I বাংলাদেশকে love your চয়েস করেছেন? question. That is, আমি মনে করি এই কোয়েশ্চেনটার আনসার আমাদের যারা অডিয়েন্স থাকবে তাদেরও পাওয়া উচিত। পৃথিবী চেঞ্জ হয়েছে ক্রেজি পিপল দ্বারা। ঠিক আছে? ওই যে আমাদের কোচ কাঞ্চন ভাই যেটা বলে, হুম, পাগলা প্রেরণা। পাগলা পেনার। হ্যাঁ, পাগলা প্রেরণা। আমি খুবই একমত কাঞ্চন ভাইয়ের সাথে। পাগল ক্রেজি পিপল, কারণ অনেক কিছু ছাড়তে হয়। আমি কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে এসেছি। আমার জব তো ছেড়েছি। আমার গত নভেম্বর পর্যন্ত আমার একটা বিজনেস ছিল, সেটাও আমি একজনকে হ্যান্ড ওভার করে দিয়েছি, সো দ্যাট আমি এখানে সময়
পাস করতে পারি। ওই বিজনেস থেকে যে প্যাসিভ মানিটা আসতো সেটা দিয়ে আমার সংসার খুব ভালো করে চলতো, সেটাও আমি, কারণ আই ডিডন্ট ওয়ান্ট টু কিপ এনি হেডেক ইনসাইড মাই হেড। সো যেটা আমরা ট্রেনিং জগতে এখানে অনেকভাবে এগোচ্ছে, কিন্তু এখনো আমরা অ্যাওয়ারনেস লেভেলে আছে। তবে এটা আসার কথা এটা যে আমি যখন 2018 থেকে এখানে কাজ করা শুরু করেছিলাম, তখন একেবারে জিনিসটা খুব জিরো লেভেলে ছিল। এখন মাশাআল্লাহ আমাদের বেশ কয়েকজন ট্রেনার তৈরি হয়েছেন, কিন্তু তারপরও বলবো যে টোটাল জনসংখ্যা বা প্রফেশনালের সংখ্যার তুলনায় এটা নিতান্তই আমরা অপ্রতুল যে কয়েকজন। তো আর ফাইন্যান্সের কথাটা যেটা বললেন, এটা এটা ঠিক যে এখনো বাংলাদেশে খুব কম প্রফেশনালি বুঝতে পারে যে তারা পকেটের টাকা দিয়ে একটা ট্রেনিং করতে যাবে, গ্রোথ করতে যাবে। কারণ অনেক প্রফেশনালি মনে করে যে গ্রোথ বা প্রমোশনটা অটোমেটিক, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ট্রেনিং তো জবই আমাকে মানে দেওয়ার কথা, এটা তারা মনে করে। এটা জব আপনাকে ট্রেনিং দিবে, আপনার জবটা ভালো করার প্রয়োজনে। জব কিন্তু আপনার নেক্সট প্রমোশনের জন্য কাজ করবে না, রাইট। হ্যাঁ, আনলেস আপনি লাকি হন, কোনো একটা ভালো বস পেয়েছেন যে আপনাকে পার্সোনালি মেন্টর করছে, দ্যাটস ডিফারেন্ট স্টোরি। বাট জবের কোনো ঠেকা নেই যে আপনি আপনার এখন self অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইয়া করবে না। আপনাকে ম্যানেজার করার জন্য তারা কোনো প্রক্রিয়া শুরু করবে না বা পকেটের টাকা খরচ করে। রাইট। এখন আর যদি এটা আসেও জবের মাধ্যমে এমনি ন্যাচারাল ওয়েতে, এটা যেখানে আপনার 5 বছর লাগবে সেটা কিন্তু আপনি নিজে 1 বছরের মধ্যে করতে পারেন। কারণ কোচ ট্রেনারের কাছে আমরা কেন যাব? এটার কারণ হচ্ছে কোচ ট্রেনাররা অলরেডি এই পাথগুলো ক্রস করেছে, নাম্বার 1। অনেক মানুষকে এই পাথটা ক্রস করতে, এই ব্রিজটা ক্রস করতে হেল্প করেছে। সো দে নো শর্টকাট, দে নো যে সময়গুলো আপনি ওয়েস্ট করে ফেলবেন 5 বছরে, আপনি অন্ধের মতো হাতরে যেই জিনিসগুলো খুঁজে বের করবেন ব্রাউজ করে, সেটা তারা 1 ঘন্টায় বলে দিতে পারবে। আবার যদি আমি ফাইন্যান্সিয়ালিও আপনাকে দেখাই, ধরেন আপনি একজন কোচের সাথে কথা বলতে গেলেন, সে ডিমান্ড করলো যে আমি আপনার কাছ থেকে 30,000 টাকা নেবে, এমনি একটা উদাহরণ, হ্যাঁ, 30,000 টাকা। আপনি চমকে গেলেন, ও মাই গড, কি বলেন আপনি? পুরো মাস কাজ করে 30,000 টাকা, আর আপনাকে 1 ঘন্টায় 30,000 টাকা দিয়ে দিব, ব্যাপারটা। অথচ দেখেন, আপনি কেউ একজন মুদির দোকান দিতে গেলে বাড়ির মানে ব্লকের সামনে, তাকে 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা ইনভেস্ট করতে হচ্ছে, এটাতে তার কোনো দ্বিধা নেই। কিন্তু সে ইনকাম 50,000 বাড়াতে চায়, 30,000 বাড়াতে চায়, কিন্তু সে 30,000 টাকা ইনভেস্ট করতে চায় না। আর কোচ যে কাজটা করতে পারে সেটা হচ্ছে যে সে নিজে খুঁজে যে জিনিসটা 3 বছরে বের করতে পারবে, সেটা কোচ 1 ঘন্টায় বের করে দিল, 2 ঘন্টায় তাকে পাথওয়েটা দেখিয়ে দিল। ধরেন কোচের হেল্প নিয়ে 5 বছরে যে প্রমোশন হতো সেটা সে 1 বছরের মধ্যে সে অ্যাচিভ করলো। ধরেন কোচ 30,000 নিয়েছে এবং 1 বছরের পর 30,000 টাকা করে তার মাসিক বেতন বাড়লো। এখন দেখেন, আপনি 3,60,000 টাকা 1 বছরে এবং টোটাল 14 লাখের উপরে সে কিন্তু টাকা সেভ করতে পারবে কোচকে শুধু 30,000 টাকা দিয়ে, কারণ সে 4 বছর সেভ করেছে। ওই 4 বছর, তো এই জিনিসটা মানুষ এই ROI-টা, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা দেখতে পায় না। তো আমি এখানে যারা প্রফেশনাল শুনছেন তাদেরকে বলবো, আপনি যেই প্রফেশনে আছেন, আপনি যদি গ্রো করতে চান, আপনি একজন এক্সপার্ট কোচ মেন্টর আপনার ফিল্ডে, এটা যে কোনো কিছু হতে পারে, খুঁজে বের করুন এবং লার্ন করুন। আপনি নিজেকে অডিট করুন, আপনার ফিউচার জবের কি স্কিল দরকার সেটার একটা লিস্ট তৈরি করুন। তারপর লিস্টটাকে প্রায়োরিটাইজ করুন, ওকে এটা আমার 1 নম্বরে দরকার, এটা 2 নম্বরে দরকার, 3 নম্বরে দরকার। তারপর এগুলো আপনি একটা করে করুন। যেমন আমি একটা রিসেন্টলি একটা লিডারশিপ কমিউনিকেশন নামে একটা অনলাইনে প্রোগ্রাম পড়াচ্ছি বাংলাদেশে, প্রায় 56 প্রফেশনাল জয়েন করেছে। তো তাদেরকে গতকালকের ক্লাসে একটা কথা বলেছি, আমি বললাম যে ভাই, আমি একটা রিকোয়েস্ট করি, আপনাদেরকে রাখবেন? বলে যে হ্যাঁ রাখবো স্যার, বলেন। আমি বললাম, এবার ঈদের বাজেট থেকে 10,000 টাকা বাজেট কাট করবেন। ঈদের পরে আপনার প্রয়োজন হয় এমন 2টো স্কিল বা একটা স্কিল এর একজন মেন্টর খুঁজে এই 10,000 টাকা দিয়ে তার কাছে কোর্স করবেন, দেখবেন লাইফ আপনাকে অনেক কিছু দেবে। এই যে দারুণ একটা কথা বলেছেন। আসলে শেখার বিকল্প নেই, জানার বিকল্প নেই, যে বোঝে সে খোঁজে। সো একটা কথা বলবো আকবর ভাই, যে আপনিও কিন্তু ক্রেজি ডিসিশনই নিচ্ছেন, রাইট? আমেরিকা ছেড়ে আপনার বিজনেসকে শাটডাউন করে, আপনার জবকে শাটডাউন করে, আপনি একদম টোটালি মানে এই ফিল্ডে আসতে চাচ্ছেন, যে শেখানোর যে প্রক্রিয়া, মেন্টরশিপ করা এবং করা, এটাও একটা ক্রেজি ডিসিশন, ঠিক আছে? অ্যাকচুয়াল মানে গোল কি? যদিও এটা পার্সোনাল প্রশ্ন হয়ে যায়, আপনার পার্সোনাল গোল কি? আসলে কি চান আপনি? আচ্ছা, সো আপনার প্রশ্নের উত্তর মানে দেওয়ার কোন আগে, জায়গাটায় যেতে চান বা কি চান, এই ব্যাপারটা এরকম। আপনার প্রশ্নটা জবাব দেওয়ার আগে একটা বিষয় উল্লেখ করতে মানে আমার ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে আমি কিভাবে এখানে
আসতে পারলাম, সাহসটা কিভাবে করতে পারলাম, এটার পিছনে আমি একটু অপরচুনিটি নিতে চাই আমার ওয়াইফকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমার ওয়াইফ না হলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার ওয়াইফই আমাকে বিগত ৭-৮ বছর ধরে একটা কথা কানের কাছে বলছে, "অনেক করেছো ফ্যামিলির জন্য, অনেক করেছো আমাদের জন্য। এখন তুমি তোমার স্বপ্নটা বাস্তবায়ন করো। তুমি নিজেরটা করো।" ইভেন আমার ওয়াইফ আমাকে এবারে যখন আসছি, লম্বা সময়ের জন্য আসলাম, সে বলল যে, "ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। তুমি তোমার ওই কাজগুলো করো।" তো যাই হোক, আমার স্বপ্ন এখানে যেটা, সেটা হচ্ছে আমার মেইন গোলটা হচ্ছে ট্রেনিং কি করব সেটা পরে বলছি। লিডারশিপ শব্দটাকে মানে মিলিয়নস অফ পিপলের কানে পৌঁছে দেওয়া এবং তাদের কানের মধ্যে, তাদের মস্তিষ্কে লিডারশিপ শেখার একটা আর্জেন্সি তৈরি করা। এটা হচ্ছে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট গোল। এটা করতে গিয়ে আমি যে জিনিসটা করতে চাইবো সেটা হচ্ছে, আমি তো আমার যতদিন বেঁচে আছি আমি টিচ করব, ট্রেন করব, মেন্টর করব, লিডার তৈরি করব। বাট আমার গোল হচ্ছে যে আমার কাছে যারা আসবে, আমার কলিগরা যারা কাজ করছে তাদেরকে ইন্সপায়ার করা, যাতে আরো ট্রেনার দরকার হয়। কারণ মানে তৈরি হয়। ট্রেনার এই বাংলাদেশে অনেক বেশি দরকার। তো আমি নেক্সট স্টেপ থাকবে, আমি ট্রেনার তৈরি করার কাজে হেল্প করব। এই ক্ষেত্রে আমার কলিগ যারা এখানে অনেক স্বনামধন্য ট্রেনার কাজ করছে তাদেরকেও বলবো, আপনারাও সেম চেষ্টাটা করুন। আপনারা যদি কোনো কিছু ইনিশিয়েট করেন তাহলে আমাকেও সেখানে ইনক্লুড করুন। এটা তো আমি আর মূলত হচ্ছে যে আমি ট্রেনিং সেক্টরের যে বিভিন্ন সমস্যাগুলো আইডেন্টিফাই করতে চাই এবং আমি এখানে যে অভাবগুলো দেখছি, আমার ইভেন সাবজেক্ট পেরিয়েও আমি অন্যান্য জায়গায়ও কাজ করতে চাই। সেটা হচ্ছে যে সবগুলো আমিই কাজ করব এমন নয়, হয়তো আমি পিপল তৈরি করব যারা টিম অন্যান্য টিম সেক্টরে, হ্যাঁ, মানে হেল্প করতে পারে। মোর অফ আমি এখানে কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসিনি। আমার এখানে বেশ কয়েকজন কলিগ আছেন যারা আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করেন। দু একজনের নাম আমি একটু উল্লেখ করব, সেটা হচ্ছে যে যেমন ইউসুফ ইফতি ভাই, ইস এ গ্রেট মানে এনকারেজ মেন আমাকে দেন। আমাদের কাজী আহমেদ ভাই, হি ইজ এ গ্রেট ফ্রেন্ড। এরকম আরো অনেকে আছেন, আমি হয়তো সবার নাম এখানে মেনশন করছি না। সবাই আমার ট্রেনিং ইন্ডাস্ট্রিতে, এই যে মইনুদ্দিন চৌধুরী ভাইয়ের কথা বললেন, সে মইনুদ্দিন ভাই। গ্রেট ফ্রেন্ড অলসো। সো তারা আমাকে অনেক ইন্সপায়ার করছেন। তো আমি কোলাবোরেটিভলি কাজ করতে চাই, কারণ আমরা যদি কোলাবোরেট করি আমরা এই জাতিকে কিছু দিতে পারবো। আমরা যেন একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বী না ভাবি, বরঞ্চ সহযোদ্ধা ভাবি। সেটাই আমি সবাইকে রিকোয়েস্ট করব। ওকে, ফাইনালি যেহেতু আপনাকে আজকে আমরা পেয়েছি, লিডারশিপের উপর যদি বলেন যে আসলে যারা বিজনেস করছে বা জব করছে হোয়াট এভার, লিডারশিপটা কেন প্রয়োজন? ওকে, সো আমি কিছুদিন আগে একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, ম্যানেজার কি করে, লিডার কি করে। ম্যানেজার যে কাজটা করে সে প্রসেস দেখে, ম্যানেজারের টার্গেট থাকে। আমি আবার ম্যানেজমেন্টকে মোটেও খাটো করছি না। ম্যানেজমেন্ট ইজ পার্ট অফ লিডারশিপ, বাট অনলি ম্যানেজমেন্ট ইজ নট এনাফ টু গো ফরওয়ার্ড। সে ম্যানেজমেন্ট প্রসেস দেখে, লিডার প্রসেসও দেখে, প্রোগ্রেসও দেখে। হ্যাঁ, লিডার শুধুমাত্র আজকে যে কাজটা করছে তার কাজটা করতে করতে তার মাইন্ড চলে যায়, হোয়াট ক্যান আই ইমপ্রুভ হিয়ার, হাউ ক্যান আই টেক পিপল টু দ্য নেক্সট লেভেল, আবার এখানে প্রসেসে কোন জায়গায় আমি ইমপ্রুভ করতে পারি। তার অর্থাৎ লিডারের মাথায় টুমরোটা অলওয়েজ রিলে করতে থাকে, ফিউচারটা রিলে করতে থাকে এটা। আর লিডারের ম্যানেজমেন্ট যখন তার টার্গেট ফিল আপ করতে পারে, দে আর ভেরি হ্যাপি। বাট লিডার ইজ নট হ্যাপি দেয়ার। লিডার যে কাজটা করার চেষ্টা করে, লিডার নিজে অলওয়েজ, লিডারের চেষ্টা থাকে। যেমন আমার একজন মেন্টর বলেছিলেন, তুমি নির্দিষ্ট একটা জব তখনই ছাড়বে সাকসেসফুল হয়ে, ফেলিওর হয়ে না। কারণ তুমি সাকসেসফুল হওয়া মানে কি, আমি যে লেভেলে কাজটা পেয়েছিলাম বা যে ডিপার্টমেন্টটা যে লেভেলে পেয়েছিলাম সেটাকে আরো ইমপ্রুভ করে যেতে পারলাম কিনা, আমি এখানে এমনভাবে আমার লেগেসি ক্রিয়েট করতে পারলাম কিনা। তো লিডার আবার ম্যানেজমেন্ট, আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে দেখবেন, আমাদের বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশে ডিপার্টমেন্ট অফ লিডারশিপ হওয়ার কথা ছিল, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট না। কিন্তু এখনো আমাদের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট নিয়ে পড়ে আছে। তো আমি যারা আছেন তাদেরকে লিডারশিপটা স্টাডি করতে বলবো, যারা করছেন না। আমাকে অনেক আপনার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। অনেক লিডার এরকম ইভেন বড় বড় পজিশনে আছেন, আমাকে প্রশ্ন করেছেন, এই যে আপনি লিডারশিপ করেন, লিডারশিপ পড়েন, এটা আসলে পড়লে কি হয়? আমি হতভম্ব হয়ে তাকিয়েছি, ও মাই গড, ইউ আর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অর ইউ আর হেড অফ সেলস এন্ড ইউ আর সেইং দ্যাট লিডারশিপ পড়লে কি হয়? লিডারশিপ পড়লে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যে মানে ম্যানেজমেন্টের ক্রিয়েটিভ মাইন্ডটা ওপেন হয়ে যায়। এবং লিডারশিপ পড়লে আপনি তখন একটা নির্দিষ্ট
গণ্ডির ভিতরে যে থিঙ্কিংটা করেন সেটা থেকে বেরিয়ে এসে আপনি আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে ক্রিয়েট করেছে, যে আমার দাদি একটা কথা বলতেন, মানুষটাকে, উনি তো অত পড়াশোনা করেননি, উনি মানুষকে সন্ধি বিচ্ছেদ করতেন এভাবে, মান এবং হোশ, অর্থাৎ ডিগনিটি এবং কনসাসনেস, এই দুটো যদি কাজ না করে তাহলে মানুষ হয় না। আবার প্রাণীর সাথে মানুষের পার্থক্যটা হচ্ছে প্রাণীর গ্রোথ আছে বাট অনলি ফিজিক্যাল, আর হিউম্যান বিইংয়ের দুটো গ্রোথ, একটা ফিজিক্যাল আর একটা হচ্ছে ইন্টালেকচুয়াল। সো হিউম্যান বিইংকে আল্লাহ তার নিজের কোয়ালিটি দিয়ে ক্রিয়েট করেছেন। নিজের কোয়ালিটি বলতে এটা, আল্লাহ ইজ এ লিডার, হি গেভ ক্যাপাসিটি টু দ্য পিপল টু বি এ লিডার। আল্লাহ ইজ এ ক্রিয়েটর, আল্লাহ কিন্তু আমাদেরকেও ক্রিয়েটর বানিয়েছেন। আমি ওনার সাথে কম্পেয়ার করছি না, এই যে লাইট, এই যে ক্যামেরা, এই যে অল দিস থিংস, Everything, এগুলো আমরা everything. ক্রিয়েট করেছি, আল্লাহ চান ক্রিয়েট করেন। এখন আপনি যদি এই এত কিছু পোটেনশিয়াল নিয়ে এসে, আল্লাহর দেয়া ক্রিয়েটর, আইডিয়া জেনারেটর হতে পারেন, লিডার হতে পারেন, সেগুলো নিয়ে এসেও যখন আপনি ইউটিলাইজ করছেন, আপনি আসলে আল্লাহকেই ডিফাই করতেছেন। কারণ আল্লাহ যত কিছু ইনিশিয়েট করেন এটার কি পিছনে একটা পারপাস থাকে। তার মানে আল্লাহ আমাকে এতগুলো ক্ষমতা দিয়েছে, এগুলো আমি ইউটিলাইজ করছি না, মানে কি আমি আল্লাহকেও ডিসওবে করছি। এখানে স্পিরিচুয়ালিটি খুঁজে পাই। ইভেন আমার যে টাইমটা আমি নষ্ট করেছি সেটাও ডিসওবিডিয়েন্স টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহ তো অকাজের জন্য আমাকে সময় দেয়নি। তো আমি লিডারদের যেটা বলবো সেটা হচ্ছে তারা যেন পারপাসটা বুঝতে পারে, গডের লিডারশিপের সাথে অ্যালাইনমেন্ট করে এটা বুঝতে পারে যে সে শুধু এখানে একটা জব করতে আসেনি। হিউম্যান বিইং যেখানে যায় আল্লাহ তাকে ওখানে পাঠানো। ইভেন আমি মানুষকে এটা পর্যন্ত বলি, আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো কেন, আল্লাহ ওখানেই কেন আপনাকে ওই মুহূর্তে রাখলো? তার মানে ইউ নিড টু ডু সামথিং, আল্লাহ ইজ সিগনালিং ইউ নিড টু ডু সামথিং। সো আল্লাহ আপনাকে ওই কোম্পানিতে নিয়ে গেছে শুধু একটা কাজ করে বেতন পাওয়ার জন্য নয়, টু ইমপ্রুভ দ্যাট কোম্পানি অন বিহাফ অফ গড। কারণ আপনি যে প্রোডাক্টটা, এই যে কাপটা যে বানিয়েছে সে শুধু কাপ বানিয়ে সেল করে প্রফিট করেছে তা না। আজকে এই কাপটা না থাকলে আমি পানি বা কফিটা এখানে হোল্ড করতে পারতাম না। আমরা একটা সুন্দর পডকাস্টে বসে আছি, আমাদের পানির দরকার হয়েছিল, এই কাপটা আমাদের সার্ভ করতেছে। তাহলে যে কাপটা মেক করেছে সে শুধু কাপ বিক্রেতা নয়, কাপ ম্যানুফ্যাকচারার নয়, হি ইজ এ সার্ভার, হি ইজ সার্ভিং হিউম্যান বিংস। তো আমি এই সাইডটা ভাবতে বলবো, এই সাইডটা ভাবলে লিডারশিপ শিখতেই হবে। দারুণ কথা বলেছেন, অনেক দারুণ এক্সাম্পল ছিল আকবর ভাই। কিছু পরামর্শ আমাদের পডকাস্টে যারা আজকে খুব মাস লেভেলের অডিয়েন্স, কিন্তু আমাদের মানুষগুলো আছে, আমাদের পডকাস্টগুলো খুব মনোযোগ দিয়ে শোনে মানুষগুলো, কিছু পাবার জন্য। সো কি আপনার কাছ থেকে, আপনি অনেক অভিজ্ঞতা আছে যেহেতু, কিছু স্পেশাল পরামর্শ কি থাকবে এই আমাদের গেস্টদের জন্য? হ্যাঁ, একটা পরামর্শ প্রথম হচ্ছে যে আমাদের আবার একটু শিক্ষানীতির মধ্যে যাব। আমাদের শিক্ষা পরীক্ষা ভিত্তিক, মানে পরীক্ষা শেষ তো এভরিথিং শেষ। তো এখানে আপনি এই পডকাস্টটা শুনছেন, আমার পরে আরেকজন অতিথি আসতে পারে, তার কাছ থেকে শুনবেন। আপনি যখন রিয়েলাইজ করতে পারবেন যে আপনি যে আইডিয়াসগুলো নতুন পেয়েছেন এখানে, এটা আমি বা আফজাল ভাই আপনাকে দিচ্ছি না, এটা আসলে গড আপনাকে দিচ্ছে। বিকজ গড ইজ সেন্ডিং হিজ মেসেজ থ্রু পিপল। সো আর যে লার্নিংগুলো শিখি, যে কারণে আমি কথাটা বললাম, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে লার্নিংয়ের পরে যে অ্যাপ্লিকেশন করতে হবে সেই জিনিসটা নিয়ে খুব বেশি জোর দেয়নি। আসলে লার্নিং ইকুয়ালস নলেজ প্লাস অ্যাপ্লিকেশন। ইফ ইউ ডোন্ট অ্যাপ্লাই ইউর লার্নিং ডাজন্ট হ্যাপেন। সো আমি বলবো যে এই যে এখানে কিছু যদি আইডিয়া আপনি পেয়ে থাকেন, এখানে অনেক ধরনের আইডিয়া পেয়েছেন। আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন, আপনি কিভাবে গ্রো করবেন এটা আইডিয়া পেয়েছেন। আর আপনি যদি একজন প্যারেন্ট হয়ে থাকেন, ফাদার বা মাদার হয়ে থাকেন, আপনি এখানে এমন কিছু আইডিয়া পেয়েছেন যে আপনার সন্তানকে কিভাবে গ্রো করাবেন, যেটা আমরা ব্যর্থ হয়েছি, আমাদের সন্তানরা যাতে ব্যর্থ না হয়। তো আমি বলবো যে আইডিয়া যখন আপনি পাবেন সেটা যেন অ্যাপ্লাই করেন। এই জায়গাটায় আমাদের বাংলাদেশিদের খুবই ঘাটতি আছে, মেজরিটি মানে জানে অনেক কিছু কিন্তু করে না, জানে কিন্তু মানে না। কারণ জানা, মানা, উপলব্ধি করা এবং প্রয়োগ করা, এগুলো বিভিন্ন ধাপ। যদি জানাটা খুব ইম্পর্টেন্ট হতো, তাহলে অনেক ডায়াবেটিস বিশেষজ্ঞ দেখেছি নিজেই ডায়াবেটিস রোগে আক্রান্ত, তার তো ডায়াবেটিস হওয়ার কথা ছিল না, রাইট? অনেক জিম ইনস্ট্রাক্টর বিগ বডি নিয়ে আছেন, বাট তার তো এরকম হওয়ার কথা ছিল না। তো শুধু জানলে হবে না, এটাকে মানার জন্য উপলব্ধি করতে হবে, প্রয়োগ করতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে, রিয়েলাইজ করতে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা উইজডমের দিকে পৌঁছাই না। এই যে মাঝখানে যে ধাপগুলো বললাম সেটা হচ্ছে নলেজ থেকে উইজডমে যাওয়ার পথ। উইজডম যতক্ষণ পর্যন্ত গেইন আপনি না করছেন ততক্ষণ পর্যন্ত আসলে আপনি প্রকৃত জ্ঞানী না। রাইট, মানে যে জ্ঞানের কোনো কার্যকারিতা নাই, অ্যাক্টিভিটি নাই,
সে জ্ঞান, সেটা জ্ঞান পাপী বলা যেতে পারে, হ্যাঁ, জ্ঞান সেটা জ্ঞানী বলা যাবে সেটা না। লার্ন করা, অ্যাপ্লাই করা, সেটা একটা জিনিস। আর যারা প্রফেশনাল শুনছেন তারা রিয়েলি নিজেকে অডিট করুন। আপনার কারেন্ট জবে কি কি ঘাটতি আছে সেটাও ফাইন্ড আউট করুন। আপনার ফিউচার জবে আপনার কি কি দরকার, কি কি স্কিল দরকার সেটা ফাইন্ড আউট করুন। সেটার কিছু সহজ উপায়, এখন তো আপনারা এআই এর যুগে বাস করেন, এখন ইন্টারনেটের যুগে যেটা করা যেতে পারে, আপনি ব্রাউজ করুন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করুন। আবার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যেই লেভেলে যেতে চান, যে পজিশনে যেতে চান, সেই পজিশনে আছে এমন একজন ব্যক্তিকে বা একাধিক ব্যক্তিকে জিজ্ঞেস করা যে আমি ইফ আই ওয়ান্ট টু গেট টু ইউর পজিশন, হোয়াট আই নিড টু ইমপ্রুভ অন, লার্ন অন। সো অর্থাৎ আমি প্রোঅ্যাক্টিভ হতে বলবো, প্রোঅ্যাক্টিভ হতে বলবো। আমাদের ম্যাক্সিমাম পিপল তো হচ্ছে, ম্যাক্সিমাম আমরা যারা আছে রিয়াক্ট করি আমরা, রিঅ্যাক্টিভ অথবা বা ডিরেক্টেড, মানে আরেকজন আরেকজন দ্বারা ডিরেকশন দিচ্ছে, সেটা দিয়ে জাস্ট হচ্ছে। উই আর জাস্ট বিইং রোবট। হুম। জি। আকবর ভাই, আমি যদি বলি যে আমরা এই যে প্রোগ্রেসিভ ওয়েতে এগিয়ে যাওয়া, তবে একটা জিনিস হচ্ছে কি, আপনি কি এটা অনুধাবন করেন যে মোস্ট অফ পিপল দে ডু নট নো হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ। তাদের পার্সোনাল কোনো গোল নাই, বেঁচে আছি বলে বেঁচে আছি, রাইট। পার্সোনালি কোনো তাদের কোনো দিক নির্দেশনা নাই, বা পার্সোনাল কোনো আলটিমেট পারপাস কি সেটা কিন্তু নাই। রাইট। সো ওটাকেও আমরা চেষ্টা করি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আমি আজকে প্রায় আমারও পার্সোনাল 10-12 বছর ধরে আমি পাবলিককে মোটিভেট করে যাচ্ছি, চেষ্টা করি যে তাদের একটা পারপাস তৈরি করার জন্য আমরা কাজ করি অলরেডি। জি। তো এই জিনিসগুলোকে যদি ফিল করেন, মানে আপনিও তো ফিল করেন ডেফিনেটলি, জি। তো এই পারপাস নিয়ে কি বলতে চান, যে পারপাসটাকে নিয়ে যদি কথা বলতে হয়? এটা অটোমেটিক হবে না। যেমন আপনি ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আমাদের সাথে পার্থক্য কোন জায়গায় হয়ে যায়, যেমন ওদের হাই স্কুলে একটা করে কাউন্সিলর থাকে, অ্যাডভাইজার কাউন্সিলর অথবা মেন্টরও বলতে পারেন, থাকে, যাদের কাছে স্টুডেন্টরা যেতে পারে। তো আমাদের গভর্নমেন্টকে, এখানে গভর্নমেন্টের কিছু কাজ আছে, কারণ একজন ব্যক্তি সব কিছু অ্যাওয়্যার হবে না নিজে থেকে, বা না জানলে কিভাবে অ্যাওয়্যার হবে। এই যে আমাদের দেশে যে ফার্স্ট যে জিনিসগুলো দরকার মানে জীবনের জন্য, এই জিনিসগুলোর উপর কোনো শিক্ষা নেই। ফর এক্সাম্পল, আপনি যখন বিয়ে করেছিলেন তখন কি দাম্পত্য জীবনে কিভাবে সাকসেসফুল হতে হয় এ নিয়ে কোনো টিচিং ট্রেনিং কোনো কিছু ছিল? আপনি প্যারেন্ট হয়েছেন, আপনি কিন্তু প্যারেন্টিং একটা বিশাল জার্নি, বিশাল জার্নি, এটার উপরে কোনো কিছু নেই, কোনো কিছু নেই। তো আবার অন দি আদার হ্যান্ড, আচ্ছা ওইটা না হয় বাদ দিলাম, ওইটা ব্যক্তিগত লেভেলে, কিন্তু আমরা যে স্কুল কলেজগুলোর মেইন পারপাস প্রফেশনাল তৈরি করা বা ভবিষ্যৎ বিজনেসম্যান তৈরি করা, কিন্তু তৈরিটা কিভাবে হবে? শুধু থিওরি পড়ালেই কি হবে? তো এক্ষেত্রে গভর্নমেন্টের কয়েকটা জিনিস নজর দেওয়া উচিত। সেটা হচ্ছে যে আপনি আমেরিকার কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলে সাথে সাথে আপনার জন্য একজন ওদের কোচ অথবা অ্যাডভাইজার অ্যাসাইন করবে। ওদের অনেকগুলো আছে, আপনি কার কাছে যাবেন, কোন টাইমে যাবেন আপনার জন্য, এবং যতদিন পড়াশোনা শেষ না করছেন তার সাথে আপনার লিঙ্ক রাখতে হবে। দ্যাট ইজ ওয়ান থিং। অ্যানাদার একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে আমি শেয়ার করি। আমেরিকাতে যে 4টা ডিগ্রি আমি করেছি, এখানে কম পক্ষে তো 100 জনের বেশি শিক্ষকের মানে থেকে শিক্ষা আমি নিয়েছি বা লেসন নিয়েছি। আমি এমন একজন টিচার পাইনি যে টিচারের মানে ওই ফিল্ডে বাস্তব অভিজ্ঞতা নেই বা কাজ করার অভিজ্ঞতা নেই। কিন্তু আমাদের দেশে শিক্ষক নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এবং তারা শিক্ষক হয়। যেমন একটা উদাহরণ দেই, ধরেন একজন অ্যাকাউন্টিংয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, সে টিচার হচ্ছে এভাবেই তো বেশি এইভাবেই হচ্ছে, কিন্তু এখন সে রিয়েল অ্যাকাউন্টেন্সি ফিল্ডে কোনোদিন কাজ করেনি। হাউ he can talk about or teach the real struggle, real pain, real problems in the accountancy field, এবং কিভাবে সে অ্যাকাউন্টেন্সি ফিল্ডের জন্য অ্যাকাউন্টেন্ট তৈরি করবে। সো আমাদের এখানে সেটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে আমি আমেরিকাতে দেখেছি, তো এগুলো গভর্নমেন্টের কাছে এবং প্রশাসকদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই জায়গাগুলোতে একটু ফোকাস করুন। এবং আরেকটা জিনিস আমি দেখেছি যে ওখানকার বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইন্ডাস্ট্রির ক্লোজ রিলেশন আছে। ইভেন ইনফ্যাক্ট অনেক ইন্ডাস্ট্রি, অনেক ফ্যাক্টরি তাদের R&Dটা করছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে ক্যাম্পাসে, যেখানে স্টুডেন্টরা এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হতে পারে, মানে ফার্স্ট হ্যান্ডের রিসার্চগুলো দেখতে পারে, তখন তারা ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা পায়। আর আমাদের ইন্ডাস্ট্রি যারা আছে তারা অনেক সময় অভিযোগ করছে যে তারা রাইট স্কিল পিপল পাচ্ছে না। সেখানে সরকারের যেমন দোষ আছে, বিশ্ববিদ্যালয়ে যেমন দোষ আছে, আমি আমার ইন্ডাস্ট্রিগুলোকেও বলবো আপনারা কিছু ক্ষেত্র তৈরি করুন যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এসে আপনাদের কাছ থেকে অ্যাটলিস্ট এই যে কর্পোরেট অর্গানাইজেশনাল টাচটা একটা পেতে পারে। অ্যাটলিস্ট দে কুড
সি দ্যাট হোয়াট হ্যাপেন ইন দ্য অর্গানাইজেশন, তাদের ছাত্র অবস্থায় তারা যেন জানতে পারে। আর মোর অফ কেস স্টাডিগুলো, আর আমাদের ফ্যাক্টরি এবং আমাদের কোম্পানি, আমাদের অর্গানাইজেশন, ব্যাংকিং সেক্টর, যে অর্গানাইজেশনে হোক, তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা বিজনেস স্কুল, ইঞ্জিনিয়ারিং স্কুলের কাছে ডিমান্ড নিয়ে যান, আপনাদের কারিকুলামে এইটা থাকতে হবে। উই নিড দ্যাট ইন দ্য ইন্ডাস্ট্রি, উই নিড দিস স্কিলস, সো উই নিড দ্যাট হোলিস্টিক কোলাবোরেশন টু ইমপ্রুভ দ্য কালচার। এটা একজনের চেষ্টা, আপনি আমি হয়তো 10 জন 20 জনকে অ্যাওয়্যার করতে পারি, কিন্তু এটা আলটিমেট সিস্টেমটা চেঞ্জ করতে পারবো না। আলটিমেট হবে না যতক্ষণ পর্যন্ত একদম টোটাল সবাই সমন্বয়টা না হচ্ছে। এটা শুধু সরকারকেও ব্লেম করলে হবে না, সরকার, ইন্ডাস্ট্রি, এডুকেশনাল ইনস্টিটিউশনস, দে অল হ্যাভ টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড করতে হবে। হ্যাঁ, দারুণ কথা বলেছেন আকবর ভাই। শেষ কথাতে আমরা যদি যেতে চাই, যে আজকের এই পডকাস্টের শেষ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমি যদি আজকের পডকাস্টটা শেষ করতে চাই, সেটা হচ্ছে, কি দেখেন আপনি, মানে আপনার দৃষ্টিতে ফিউচার বাংলাদেশ বলতে যেটা, যেহেতু আমি কেন এই প্রশ্নটা করছি, বিকজ অফ আপনি কিন্তু একটা ক্রেজি ডিসিশন নিয়ে বাংলাদেশে কিন্তু এসেছেন। একটা ক্রেজি ডিসিশন, মানুষ বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে চায়, আমেরিকা থেকে ওখানে গিয়ে সেটেল হতে চায়, আর আপনি ওখানে সেটেল অবস্থায় আপনার ফ্যামিলি ফেলে রেখে বাংলাদেশে এসে আপনার স্বপ্নকে পূরণ করার জন্য আপনি এসেছেন। আপনার একটা পারপাস, একটা ড্রিম আছে, যেটাকে ইয়া করার জন্য এসেছেন। সো মানে ওইটার কোন অবস্থানে লাস্ট পর্যন্ত যদি বলেন আপনি, যে কোন পর্যায়টা পর্যন্ত ফাইনাল করতে চান? আমি যে জিনিসটা বলবো, কোন জিনিসটা আমাকে ইন্সপায়ার করেছে, সেটা আমি আগে একটু করে বলি। যেমন আমি কোভিডের সময় বাংলাদেশকে অবজার্ভ করছিলাম, যখন আমাদের ইয়াং পিপলগুলো বাসায় লকড হয়ে যায়, যে হয়তো স্কুল বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, এখানের মধ্যে অ্যামেজিং ঘটনা ঘটে। কিছু ছেলেপুলে ইউটিউব কাটাকাটি করতে থাকে। জাস্ট একজন মসজিদের মুয়াজ্জিন, আমি ওনার ভিডিও দেখছিলাম, এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না তার নাম, সে ইউটিউব গেটে প্রোগ্রামার হয়ে গেছে। আবার একটা ইয়াং ছেলে, সে ক্লাস 7-এ পড়তো, ডাক্তারের ছেলে, সে কিছু করার নেই বিদায় সে কিছু জিনিস নিয়ে স্টাডি করা শুরু করেছে। একজন শিক্ষক তাকে গণিত অলিম্পিয়াডের ধারণা দিল, সে এমনভাবে স্টাডি করেছে, সে ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারে ডাইরেক্ট মাস্টার্সে অ্যাডমিশন পেল, উইদাউট এসএসসি, উইদাউট এইচএসসি, উইদাউট মাস্টার্স। কারণ সে প্রচুর পরিমাণে বিভিন্ন সার্টিফিকেশন করেছে, যেমন coursera.com থেকে, edx.com থেকে, ইউডেমি থেকে। আমি যে কারণে কথাগুলো বলছি, ওই সময় আমি খুবই ইন্সপায়ার্ড হই যে আমাদের ইয়াং জেনারেশনকে যদি টুলস তুলে দেয়া যায়, তাদেরকে যদি একটু সাপোর্ট দেওয়া যায়, অ্যামেজিং। আমি দেখেছি, কারণ আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পিপল, তো আমাদের তো দেয়ালে পিঠ ঠেকা, আমরা যেই সুযোগটাই আপনি পাবো সেটাই আমরা ইউটিলাইজ করবো। কারণ ওয়েস্টার্ন কান্ট্রি এখন কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে, এখন ওয়েস্টার্ন কান্ট্রি ইয়াং পিপলরা এখন লেজি হয়ে গেছে, কারণ ওদের কাছে সব অপশন খোলা। তো আমার কাছে মনে হয় এখানে, আমি অন্যরা কিভাবে দেখে জানি না, আই সি লটস অফ অপরচুনিটিস, বাট যেটা আমাদের সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে, উই হ্যাভ হিউজ নাম্বার অফ পিপল। আপনি দেখেন যে আমাদের প্রফেসর ইউনূস স্যারও একবার এই কথাটা বলেছিলেন, উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে বলে যে, দেখো যে মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখো, তারা মানুষ শূন্য হয়ে খুঁজতেছে, সারা পৃথিবী থেকে মানুষ নিয়ে যাচ্ছে। তো আমি এখানে অনেক অপরচুনিটি দেখি। অপরচুনিটিটা আমরা সবাই আবার আমাদের ইয়াং জেনারেশনকে অ্যাওয়্যার করতে হবে। সো আমি আমার সাইড থেকে অবশ্যই চেষ্টা করব, বাট আমি যে জিনিসটা বলবো, আমাদের অনেক ইন্ডাস্ট্রি এক্সপার্ট পিপল আছে যারা এই ট্রেনিংয়ে আসেন না, যারা ফ্যাসিলিটেশনে আসেন না, তাদেরকে আসতে বলবো। কারণ হচ্ছে যে আমরা এই যে আমাদের ইসলাম ধর্মে বলা আছে, সে উত্তম ব্যক্তি যে নিজে শিখে এবং অন্যকে শেখায়। তাহলে অন্যকে শেখানোটা ইমানি দায়িত্ব। যখন আপনি এক্সপার্ট লেভেলে পৌঁছান, এই বাণীগুলো এটা মানে দেয়া। আবার জন ম্যাক্সওয়েলের সংজ্ঞাও ঠিক কোরআনিক বা ইসলামিক সংজ্ঞার সাথে পুরো অ্যালাইন। লিডার ইজ দ্য ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে, নেক্সট পার্ট হচ্ছে শোজ দ্য ওয়ে। তার মানে হচ্ছে আপনি এক্সপার্টিস নিয়ে ভিতরে বসে আছেন, বাট মানুষকে দিচ্ছেন না, ইউ আর নাও ভায়োলেটিং গডস কমান্ড। সো আমার কাছে মনে হয় আমি সবাইকে বলবো, যারা বিশেষ করে ফিল করেন যে দে হ্যাভ এক্সপার্টিস, কাম ফরওয়ার্ড। আমরা এই নেশনটা বিল্ড করতে হবে। কেউ না কেউ, আমাকে অনেকে বলে যে এখানে কেন আসছো, এখানে কিছুই করতে পারবে না। তো আমি বললাম যে কেউ না কেউ তো দায়িত্ব নিতে হবে। এই যে আমাদের তাসনিম যারা, আমি মেয়েটার বিগ একটা ফ্যান, যে ইলেকশন করলো, এই মেয়েটা ছেড়ে চলে আসলো না। আমি কিন্তু এখানে কোনো রাজনীতির পক্ষ নিয়ে কথা বলছি না। আই গট ইন্সপায়ার্ড, অনেক কিছু ফেলে চলে আসছে, তার তো খুব ভালো জীবন ছিল ক্যামব্রিজে, তাই না? সো আমাদের কেউ না কেউ ধরতে হবে হাত, বা
আমি এটুকু বলবো, আমি এখানকার ইয়াং জেনারেশন ওয়েস্ট কান্ট্রিতেও, আমার আমেরিকাতেও আজকে 18 বছর, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়েছি, ওখানেও দেখেছি এখানকার ছেলেপুলেরা ওখানে গিয়ে যখন সুযোগ পাই, দে আর ডুইং গ্রেট। এবং আপনি দেখেন না যে আমেরিকার সবচেয়ে টপ সিইও গুলো আমাদের ভারতীয় উপমহাদেশের, তাই না? তার মানে উই হ্যাভ ট্যালেন্ট, উই হ্যাভ স্পিরিট, জাস্ট সামওয়ান হ্যাজ টু আনলক অর গিভ দ্য কি দ্যাট ক্যান। সো I see opportunities, but we have to create the awareness. তৈরি করতে হবে। তৈরি করতে হবে। স্বপ্ন আছে, বাট স্বপ্নটাকে বাস্তবায়ন হ্যাঁ। করতে হবে। তো আকবর ভাই, আমরা আকবর ভাইয়ের সাথে কথা বলছিলাম এতক্ষণ ধরে, দারুণ অনেক 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 বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং একটা বিষয় আমিও ওনার সাথে একমত যে আমরা বাংলাদেশে হিউজ একটা আছে, মানে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, এবং আর আসলেই তারা যদি একদম মানসিকভাবে যদি কোনো কিছুকে ধরে নেয় যে কিছু একটা করব, তারা করেই দেখায়। তো সেই ক্ষেত্রটার সহযোগী হওয়ার জন্য আকবর ভাই এসেছেন বাংলাদেশে। আশা করি আকবর ভাইয়ের মাধ্যমে, এবং আমরা যারা কর্পোরেট ট্রেনার যারা আছে, বা যারা সেলস ট্রেনার আছে, বা যারা আপনার মেন্টাল টাফনেস ট্রেনার আছে, বা হোয়াট এভার, যত ধরনের প্রশিক্ষক যারা আছে, সব ধরনের প্রশিক্ষকরা মিলে একটা দারুণ জাতি, একটা জাতিকে একটা সুন্দর দিক নির্দেশনা দিবে ইনশাআল্লাহ। আকবর ভাই, আমি খুবই খুশি হয়েছি আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আজকের এই পডকাস্টে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের কথা শুনছিলেন, আমি বিশ্বাস করি আজকের এই পডকাস্টটা খুব ভালোভাবে যদি মনোযোগ দিয়ে শোনেন, অনেক কিছু পাবার ছিল, অনেক নলেজ এখান থেকে নিতে পারেন। আগামীতে ইনশাআল্লাহ আমরা আরো কিছু স্পেশাল মানুষ, আকবর ভাইদের মতো আরো কিছু স্পেশাল মানুষদেরকে নিয়ে আমরা প্রোগ্রামগুলো করব। প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 আমাদের নতুন পডকাস্ট আসে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অন্যদের মধ্যে এই ভিডিওগুলোকে শেয়ার করেন। ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে বলবো পেজটাকে ফলো করে রাখেন, এবং ভালো থাকেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো থাকেন, একটা গুড পারপাসকে নিয়ে আইডেন্টিফাই দ্য গুড পারপাস, দেন ফাইট দেম। এটাকে অ্যাচিভ করার জন্য ফাইট করেন, জীবন অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি একটু ধন্যবাদ দিতে চাই আফজাল ভাইকে এবং যারা দর্শক শুনছেন, এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি এখানে কথা বলেছি, এটা কোনো ক্রেডিট নিচ্ছি না, রাদার আই এম টেকিং অ্যাজ অ্যান অপরচুনিটি।